গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। গণমাধ্যমের স্বাধীনতা, দায়বদ্ধতা দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছেন সেটা জাতির গণতান্ত্রিক পরিমাপেরও একটি প্রতিফলন বটে। নতুন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা কতখানি সেই বাস্তবতা বুঝতেই আমাদের আজকের আলোচনা। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে মধুমতি ব্যাংক পিএলসির নতুন বাংলাদেশে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি থাকছি। যথারীতি আমাদের সঙ্গে অতিথিরাও থাকছেন। একটু পরিচয় করিয়ে দিতে চাই। একদম আমার ডান দিক থেকে আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব ও খুলনা ২ আসনে এনসিপি প্রার্থী। তারপরেই আছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। এবং দর্শক, কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে এসে যুক্ত হবেন শেখ রবিউল আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা ১০ আসনের বিএনপি প্রার্থী। একটু এনসিপি প্রার্থী, খুলনা ২ আসনের এনসিপি প্রার্থী ফরিদুল হক, আপনাকে দিয়ে আসলে একটা আলোচনা শুরু করতে চাই। ১.৫ বছর আগে পুরো বাংলাদেশের মানুষ যেই ফ্যাসিস্ট সরকারের পতন অথবা এই পুরো বাংলাদেশের প্রেক্ষাপট পাল্টে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করার যে প্রত্যয় নিয়ে বাংলাদেশ আমরা তৈরি করতে চেয়েছিলাম, সেটা আমরা কতখানি তৈরি করতে পেরেছি? ফ্যাসিজম এখনো আছে কিনা? মানুষের কথা বলার স্বাধীনতা কতখানি নিশ্চিত করতে পারলাম আমরা? নাকি আগেও যেমন থেকেছি এখনো সেই একই রকম জায়গায় আমরা ঘুরপাক খাচ্ছি? জি, ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত সহ-আলোচক দর্শকদেরকে শুভেচ্ছা। কথা বলার স্বাধীনতা অনেকখানি উন্মুক্ত হয়েছে, এটা তো মানে নিঃসন্দেহে, এটা আপনারাও টের পাওয়ার কথা। আমি ঠিক জানি না, আপনারা যদি প্রকাশ করেন তাহলে আমাদের জন্য বোঝাটা ইজি হবে যে ধরেন ডিজিএফআই কতটুকু এখন ধরেন মিডিয়াগুলোর উপরে নিয়ন্ত্রণ করে, কতটুকু সংবাদ লিখে দেয়, কতটুকু করে দেয়, এটা আপনারা যদি প্রকাশ করেন তাহলে আরও বোঝা যাবে এটা। আমি চাইবো যে যদি ধরেন এই ধরনের ঘটনা ঘটে থাকে এখনও, তাহলে এটা প্রকাশ করা উচিত, মানে মিডিয়ার পক্ষ থেকে এটা বলা উচিত যে আমাদেরকে ডিপ স্টেট বা ডিজিএফআই থেকে এটা বলা হচ্ছে, এটা করা হচ্ছে, খুব পরিষ্কার। জি। এখন তার মানে আবার এইটা না যে ধরেন আপনি ফ্যাসিবাদের পক্ষে কালচারাল ওয়েপন নিয়ে, বুদ্ধিভিত্তিক ওয়েপন নিয়ে যারা গত ১৫ বছর অ্যাক্টিভ ছিল এবং যারা জুলাইতে আমাদের উপরে যে ম্যাসাকার, যে গণহত্যা চালানো হয়েছে, এর আগে গুম খুন সহ যত অপরাধ করা হয়েছে গত ১৫ বছরে, এগুলোর বৈধতা এবং সম্মতি যারা উৎপাদন করেছিল তাদেরকে আবার একই ধরনের আপনি একই ফ্রেমে ফেলবেন। মানে ধরেন এই ধরনের কথা শোনা গেছে বহুবার, যে সে রবি ভাই এসে উপস্থিত হয়েছেন। রবি ভাই সেদিনও বলতেছিলেন একজনকে যে ২৪ সালে নির্বাচনে যেতে দেয় নাই বিএনপিকে, এখন আওয়ামী লীগকেও নাকি ২৬ সালে নির্বাচনে যেতে না দিলে একই ধরনের অপরাধ। এটা ২৪ সালে বিএনপিকে নির্বাচনে যেতে না দেওয়া যে ধরনের অপরাধ, আওয়ামী লীগকে ২৬ সালে নির্বাচনে যেতে না দেওয়া নাকি একই ধরনের অপরাধ। এই ধরনের সরলীকরণও করা হচ্ছে। আমাদের মনে রাখা দরকার যে ২৪ সালে বিএনপি একটা মজলুম দল, তারা ১৫ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে নির্বাচনে যেতে দেওয়া হচ্ছে না, তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। আর ২৬-এ আওয়ামী লীগ গণহত্যা করে উৎখাত হওয়া দল, তারা জালিম। গণহত্যাকারীদের সাথে কোনো গণতন্ত্র এবং গণহত্যাকারী একসাথে যায় না। আচ্ছা, সো এই জায়গাটা দুইটা একই রকম নয়। আপনি একটা জিনিস মনে রাখবেন, মত প্রকাশের স্বাধীনতা তো মানবাধিকারের অংশ। মানবাধিকারের যে বৈশ্বিক যে নিয়ম, বৈশ্বিক যে ধরনের রুলস, ধরেন পৃথিবীর বহু জায়গাতে এই ঘটনা ঘটেছে। ধরেন আপনি কি ধরেন ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যার পক্ষে যারা ধরেন মানে সম্মতি উৎপাদন করবে, তাদের আপনি মত প্রকাশ করতে দিবেন? এই প্রশ্নগুলো কিন্তু পৃথিবীর সামনে আছে। সবটা যে সেটেল হয়ে গেছে ব্যাপারটা তা না, এই প্রশ্ন পৃথিবীর সামনে আছে। কিংবা ধরেন নুরেনবার্গ ট্রায়ালে প্রোপাগান্ডা ছড়ানোকে আপনার ধরেন মনে করেন যে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল, তাহলে মত প্রকাশ, প্রোপাগান্ডা তো মত প্রকাশ, ধন্যবাদ আপনাকে। আরো আলোচনা করবো আমরা। দর্শক, এরই মধ্যে আমাদের সঙ্গে এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগেই যোগ দিয়েছেন শেখ রবিউল আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা ১০ আসনের বিএনপি প্রার্থী, আমাদের সঙ্গে আছেন। আমন্ত্রণ আপনাকেও। আমরা আলাপ আলোচনা করছিলাম আসলে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কতখানি আছে সে বিষয় নিয়েই আসলে ফরিদুল হক কথা বলছিলেন। এই যে পরিবর্তিত পরিস্থিতি, বাংলাদেশের এখন যে অবস্থা, সবকিছু মিলিয়ে মানুষ আসলে নানা রকম ভাবে নিজেদের মত প্রকাশ করছে। কারণ বছর দেড়েক আগে যেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে আমরা ভেবেছি সোশ্যাল মিডিয়া, নানা রকম কথা বলার যেসব জায়গা, সেখানে মানুষ উন্মুক্ত, নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন। আদৌ পারছেন কিনা? ফ্যাসিজম এখনো আছে নাকি পুরোপুরি ফ্যাসিজম চলে গেছে? আপনার দৃষ্টিকোণ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় সহ-আলোচক যারা আছেন এবং এই মুহূর্তে যারা নিউজ 24-এর সাথে যুক্ত আছেন, মনে রাখা দরকার মত প্রকাশের স্বাধীনতা নদীর স্রোতের মতো অবাধ নয়।
একজনের মত প্রকাশ আরেকজনের স্বাধীনতা, সম্মান এটা দ্বারা সীমাবদ্ধ। ফ্যাসিবাদের পতন হয়েছে এবং এই পতন জাতি করেছে, সব শ্রেণী পেশার মানুষ, সব রাজনৈতিক দল এক হয়ে করেছে। সেই ফ্যাসিবাদী শক্তি, সেই শক্তিকে রাজনৈতিক শক্তি মনে করাটাও একটা অপরাধ। ফ্যাসিবাদী শক্তি কখনো রাজনৈতিক শক্তি নয়। ফ্যাসিবাদী শক্তির নির্বাচনের অধিকার থাকে না। যারা এভাবে দেখছেন সেটা মত প্রকাশ না, সেটা অপ্রকার অন্তরে ফ্যাসিবাদী প্রতিষ্ঠিত করার অপচেষ্টা এবং এক ধরনের ফ্যাসিবাদের পক্ষের যুদ্ধ। এটাকে আপনি শুধু মত প্রকাশ বললে হবে না। আরেকটা কথা বলা দরকার, ফ্যাসিবাদী শক্তি শুধু পতন হলেই হয় না, তাকে নিশ্চিহ্ন করতে হয়, মূলে উৎপাটিত করতে হয়। সেটা যদি আপনি না পারেন তাহলে ফ্যাসিবাদ আবার আসবে এবং নিশ্চয়ই এই জাতি ফ্যাসিবাদের উত্থান অথবা প্রত্যাবর্তন আশা করে না, বিধায় জাতি ঐক্যবদ্ধ। এখন ধরেন সেই জায়গাতে মত প্রকাশের নামে কিছু মানুষ ফ্যাসিবাদী শক্তিকে রাজনৈতিক শক্তি হিসেবে দেখাতে চাইছে, রাজনীতি করা তাদের অধিকার থাকা উচিত এভাবে সরলীকরণ করতে চেয়েছে। সেইটা ব্যাপারে রাষ্ট্রের কিন্তু নজরদারি থাকা দরকার, দমন ও থাকা দরকার, নিয়ন্ত্রণ থাকা দরকার। নিয়ন্ত্রণ হলে খুব ভালো। আর নিয়ন্ত্রণে যদি আপনি ব্যর্থ হয়ে যান, নিবৃত্ত যদি তাদের করা না যায়, তাহলে নিশ্চয়ই তাদেরকে দমন করার অধিকার রাষ্ট্র রাখে এবং এই দাবিও জনগণ রাখে। নিশ্চয়ই সে ব্যাপারে আমাদের সজাগ হতে হবে। আমরা যেন সব কিছুকেই ধরেন 1400 মানুষ জীবন দিল একটা আন্দোলনে, জুলাই আন্দোলনে। তার আগে যদি বলেন হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। গত 17 বছরে গুম হয়েছে, আনঅথরাইজ কিলিং হয়েছে, গণহত্যা হয়েছে, এটা গণতন্ত্র হত্যা হয়েছে, অর্থ পাচার, লুটপাট সব হয়েছে। সেই অবৈধ শক্তি যার গত 17 বছর জনগণ কর্তৃক কোনো রিকগনাইজেশন ছিল না রাষ্ট্র ক্ষমতায় থাকার, সেই শক্তিকে আপনি যদি এখন আবার রাজনৈতিক শক্তি মনে করতে চান এবং তাদের পক্ষে কথা বলাটাকে যদি আপনি মনে করেন যেটা মত প্রকাশের স্বাধীনতা, দুঃখিত, আমি এই মত প্রকাশের স্বাধীনতার আমার প্রতিবাদ রয়েছে, প্রতিরোধ রয়েছে আমার। সেক্ষেত্রে এই যে আজকে আমরা দেখলাম যে একটা লম্বা সময় পর মানুষ আসলে যখন কথা বলা শুরু করেছে, মানুষ যখন নিজেদের মতামত প্রকাশ করতে শুরু করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে, টকশো থেকে শুরু করে যারা আসলে দেশ নিয়ে কথা বলেন, রাজনীতি নিয়ে কথা বলেন, তারা যখন আসলে ভিন্ন মতের ব্যাখ্যা দিতে চায়, তখন সেই ব্যাখ্যাকে কোণঠাসা করা হচ্ছে কিনা, মানে আপনার দৃষ্টিকোণ থেকে কোনো সেরকম কিছু দেখতে পান কিনা একটু যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ। আমি একটু মত প্রকাশের স্বাধীনতা বিষয়টাকে যদি একটু বৃহৎভাবে দেখি, একটা হচ্ছে গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা, আরেকদিকে হচ্ছে আমাদের জনগণের মত প্রকাশের স্বাধীনতা। দুই জায়গা থেকেই ব্যাপারটাকে দেখা দরকার এবং গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতার বিষয়েও অনেকগুলো ফ্যাক্টর থাকে আসলে। যেমন গণমাধ্যমের আমরা একটা জিনিস মাঝে মধ্যে শুধুমাত্র একটা জিনিস আলাপ করি, সেটা হচ্ছে যে আচ্ছা স্টেট কিছু করছে কিনা, কিংবা স্টেটের অ্যাক্টররা যারা আছে তারা কিছু করছে কিনা, কিন্তু তার বাইরেও অনেক কিছু থাকে। ধরেন একজন সাংবাদিক, আপনি সাংবাদিক হিসাবে আপনার মালিক পক্ষ কীভাবে আপনাকে নিয়ন্ত্রণ করছে সেটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনাকে বিজ্ঞাপন আসলে আপনাকে কিভাবে নিয়ন্ত্রণ করছে এবং পুরো সংবাদ জগৎকে কিভাবে নিয়ন্ত্রণ করছে সেটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ধরেন আমরা এখানে পরিবেশটা কীরকম আছে, আমার সেলফ সেন্সরশিপ করতে হচ্ছে কিনা, আমি নিজেই গিলে ফেলছি কিনা নিউজ, সেটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে সামগ্রিকভাবে একটা দেশের গণতান্ত্রিক যে বিকাশ, তার সঙ্গে আসলে এখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা যুক্ত। ধরেন আমরা শেখ হাসিনার আমলে একটা হুট করে যে জিনিসটা দেখলাম, সেটা সবচেয়ে বেশি বোধহয় দেখা গেছে যে কোনো ধরনের কার্টুন করা যাচ্ছে না, কার্টুন করা বন্ধ। সরকারকে নিয়ে কিছু কার্টুন করার বিরুদ্ধে রীতিমতো ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে আমাদেরকে এটা থেকে বিরত রাখা হলো। ডিজিটাল নিরাপত্তা আইনে এমনভাবে বিষয়টা হলো যে গণমাধ্যম প্রেস রিলিজের বাইরে কিছু যদি লিখতে যায় তাহলে আসলে সে ওই আইন ভঙ্গ করবে, পরিস্থিতিটা এরকম। কিন্তু এই বিষয়ে খুব জোরালো প্রতিবাদ আমরা কিন্তু খুব কম দেখেছি। ফলে এই সমস্ত জায়গাতে আমরা দেখছি যে আসলে এই জায়গাগুলো যেমন আছে, আরো বহু জায়গা আছে যেখান থেকে নিয়ন্ত্রণ করা যায়। ধরেন আপনাকে আমি বললাম যে আপনাকে আমি তথ্য দিব কি দিব না, সরকার এটাও ঠিক করতে পারে। ফলে
এই জায়গা থেকেও নিয়ন্ত্রণ করা যায়। ফলে নিয়ন্ত্রণের যে বহুমাত্রিক তৎপরতা, এই নিয়ন্ত্রণের বহুমাত্রিক তৎপরতাকে যদি আমরা বুঝি এবং সেইখান থেকে যদি মানুষের মত প্রকাশের স্বাধীনতাটাকে আসলে আমরা মানে আমি গণমাধ্যমের কথা বলছি, কারণ গণমাধ্যম আবার সাধারণ মানুষের কণ্ঠস্বর হওয়ার কথা। একদম। হ্যাঁ, ফলে গণমাধ্যমের স্বাধীনতা এবং মানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা দুইয়ের সঙ্গে আসলে পরস্পর সম্পর্ক আছে এবং খুবই অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ফলে দুটারই আসলে আমাদের এই স্বাধীনতাটা নিশ্চিত করা দরকার। এখন যেটা আলোচনায় ওনারাও এনেছেন যে এই স্বাধীনতা কি অবারিত? না, সবসময় স্বাধীনতা জিনিসটা হচ্ছে এইরকম যে আপনার নাক পর্যন্ত হচ্ছে আমার স্বাধীনতা, আপনাকে কি আমি ঘুষি মেরে দিতে পারি না নাকের উপরে? আপনাকে আপনার নাক পর্যন্ত আমার স্বাধীনতা, আমার কথা আমি বলবো, আপনার কথা আপনি বলবেন, একটা রাজনৈতিকভাবে তর্ক বিতর্ক হবে, এটা হচ্ছে একটা রাজনৈতিক মানে সংস্কৃতির অংশ। এখন যারা আসলে এই যে বহু বছর ধরে বাংলাদেশে গুম, খুন, সন্ত্রাস বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল এবং সেইগুলোকে যারা এনেবলার, যারা এগুলোকে বৈধতা দিয়েছে, তাদের কিন্তু আবার একটা শাস্তি, এই শাস্তিটা আসলে হতে হবে এই আইনের অধীনেই। আমি এখানেও বলছি যে এখানেও আইনগতভাবে তাদের এইখানে সহযোগী হিসেবে একটা শাস্তি হওয়া জরুরি, যেটা আসলে আমাদের এই গণমাধ্যমকেও মানে পরিষ্কার করারও একটা প্রয়োজন আছে। সমস্ত জায়গাতেই আসলে আমাদের এই মানে যেটাকে বলে যে একটা শুদ্ধিকরণের প্রয়োজন, এই শুদ্ধিকরণের প্রয়োজনটা রয়েছে। আচ্ছা, শুদ্ধিকরণের অংশ হিসেবে আটকের 19 ঘন্টা পর সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে, সেইটার আপনারা কি পক্ষে না বিপক্ষে, এই প্রশ্নের উত্তর একটু জানবার চেষ্টা করব। তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ। আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি মত প্রকাশের স্বাধীনতা এবং বাস্তবতা। আমাদের এই আলোচনা একটু পরেই আমরা ফিরবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। দেখছেন মধুমতি ব্যাংক পিএলসির নতুন বাংলাদেশ। দর্শক, আলোচনার আজকের বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা ও বাস্তবতা। তিনজন আলোচক আছেন আমাদের সঙ্গে। শেখ রবিউল আলম, বিরতিতে যাবার আগে আমরা বলছিলাম যে আটকের 19 ঘন্টা পর সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে, 5 দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছে। এই পুরো বিষয়টিকে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে দেখেন? এটা কি মত প্রকাশের স্বাধীনতা হরণ, নাকি এই পুরো যে প্রক্রিয়া অথবা তার বিরুদ্ধে মামলা, একই সাথে গ্রেফতার হওয়ার পর যে রিমান্ডে মঞ্জুর, এইটাকে পুরোটা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? না, মত প্রকাশের স্বাধীনতা হরণ তো দেখছি না। তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগের যৌক্তিকতা আছে কিনা, ভিত্তি আছে কিনা, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। 24 ঘন্টার মধ্যে উপস্থিত করা আদালতে, এটা গ্রেপ্তারের পর, এটাই হচ্ছে নিয়ম। যেহেতু 19 ঘন্টা পর করেছেন, তার মানে 24 ঘন্টা মধ্যেই করেছেন, সেটা ব্যাপ্ত এখানে ঘটেনি। রিমান্ড 5 দিনের হয়েছে, এখানে আমার একটা আপত্তি আছে। এই জায়গাটা আমার আপত্তিটা এই রকমের ভাবে আছে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা আছে এজাহার কিভাবে হবে, রিমান্ড কিভাবে হবে এবং কত দিনের হবে। তারপর হচ্ছে জিজ্ঞাসাবাদ, রিমান্ডে নিয়ে আপনি কোন প্রক্রিয়া অনুসরণ করবেন, তদন্ত কিভাবে হবে, তল্লাশি কিভাবে হবে, সেখানে একটা সুপ্রিম কোর্টের নির্দেশনা আছে। যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রাষ্ট্র বিগত দিনে সেটা অনুসরণ করেনি। 5 দিনের রিমান্ডটা আমার কাছে মনে হয়েছে এটা টু মাচ। এটা 3 দিনের রিমান্ডটাই সাধারণত আমাদের এই সমস্ত আদালত দেয়ার সর্বোচ্চ এখতিয়ার রাখে অ্যাপিলেট বিভাগের ওই নির্দেশনা অনুসারে। তাহলে আদালত কি কোনোভাবে প্রভাবিত কিনা, কি মনে হয়? আদালত প্রভাবিত না, আদালত স্বাধীন। সে হয়তো মামলার প্রাসঙ্গিকতা বা অভিযোগের গুরুত্ব মনে করে হয়তো 5 দিন সে মঞ্জুর করেছে। আমি ব্যক্তিগতভাবে বললাম, আদালত যা করেছে সেটাই শিরোধার্য, সেটাই চূড়ান্ত। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে 3 দিনের রিমান্ডটা 5 দিনের না হয়ে 3 দিনের থাকলে অ্যাপিলেট বিভাগের রিমান্ড সংক্রান্ত যে নির্দেশনা আছে তার মধ্যে থাকে। এখন সংশ্লিষ্ট আদালত যদি মনে করে থাকে যে না, অপরাধের মাত্রায় এই, অভিযোগের মাত্রায় এই, তদন্ত কর্মকর্তা নিশ্চয়ই 5 দিন লেগে যাবে তার কাছ থেকে তথ্য উপাত্ত বের করে আনার জন্য, তিনি বিবেচনা করেছেন। আবার এটাও একটা বিষয় যে তদন্ত কর্মকর্তা হয়তো নিশ্চয়ই 7 দিনের রিমান্ড চেয়েছিলেন সম্ভবত। তো 7 দিনের রিমান্ড চেয়েছেন মানে তিনি সেখানে উপস্থাপন করার চেষ্টা করেছেন, তাকে 7 দিনই জিজ্ঞাসাবাদ করা দরকার। আদালত সেটা 5 দিনেই যথেষ্ট বলে মনে করে 5 দিনের রিমান্ডে দিয়েছে। 3 দিনের কথা আমি বলেছি অ্যাপিলেট বিভাগের ওই নির্দেশনা এবং আমার ব্যক্তিগত মত হিসাবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু ফরিদুল হক আপনার কাছে জানতে চাই, মেহের আফরোজ শাওন তিনি আজকে লিখেছেন, তাহলে সেই বাক স্বাধীনতা কোথায়? মামলার প্রতিক্রিয়ায় তিনি এই কথা লিখেছেন। একই সাথে বলেছেন, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগ যে তার বিরুদ্ধে আনা হয়েছে, সেটার তিনি সেই পুরো জায়গাটাই তিনি আসলে দ্বিমত প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন, আমি কোথাও কোনো জায়গায় কারো নাম, কোনো ব্যক্তি অথবা কোনো স্পেসিফিক কোনো শব্দ ব্যবহার করিনি, তাহলে কেন
আমাকে এইভাবে মামলায় জড়ানো হলো। বিষয়টাকে একটু বলতে চান এই বিষয় নিয়ে কিছু? আমি একটু অন্য জায়গা থেকে জিনিসটা বলি। সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশে ওই যে আওয়ামী আমলের যে ধরেন মানে ফ্রেমিং, যে ন্যারেটিভ থেকে আওয়ামী আমল ধরেন দেখা হইতো, একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা হয়েছে, তো বলা হচ্ছে যে উনি মুক্তিযোদ্ধা, ওনার বিরুদ্ধে মামলা করা হইলো, তো উনি মুক্তিযোদ্ধা হয়েছে, পরে যদি উনি কোনো ফৌজদারি অপরাধ করে তাহলে ওনার বিরুদ্ধে মামলা করা যাবে না? খেয়াল করেন, ওনার ফৌজদারি অপরাধটাকে সামনে আনা হচ্ছে না, আনা হচ্ছে তার মুক্তিযোদ্ধা পরিচয়টাকে। আনিস আলমগীরের এই ঘটনাটার মধ্যে আমি খুব ইন্টারেস্টিং জিনিস আসছে, আপনারাও ধরেন এটার হেডলাইনটা করছেন হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা। ওনাকে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়নি, ওনাকে গ্রেফতার করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। এবং সেটা ঠিক আছে কি না ঠিক আছে সেটা আমরা পরে অন্য জায়গায় আমরা আলাপ করি, কিন্তু আলাপটা হচ্ছে যে একজন সাংবাদিক হলে সে কি সন্ত্রাস বিরোধী কার্যক্রম করতে পারে না? করার তো সম্ভাবনা আছে, তাই না? তাহলে সাংবাদিক হলে কি তাকে আমরা ছাড় দিব? নিশ্চয়ই না, আইনের দৃষ্টিতে তো সবাই সমান হওয়ার কথা। তো সাংবাদিক হলে সে মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং সে যা ইচ্ছা তাই করতে পারবে, সেটাও নিশ্চয়ই না। আরেকটা জিনিস হচ্ছে আশোক একটা বিবৃতি দিয়েছে ওনার আনিস আলমগীরের পক্ষে, এখানে খুব ইন্টারেস্টিং একটা ধরেন করছে। আশোক একটা সাধারণ বিবৃতি দিয়েছে যে রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কথা বলা কি মানে সমালোচনা করা কে মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে। রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে তো সবাই সমালোচনা করবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু করবেই। কিন্তু তাই বলে কি আপনি ফ্যাসিবাদের পক্ষে, গণহত্যার পক্ষে, গুমখুনের পক্ষে, অবৈধ নির্বাচনের পক্ষে, জুলুমের পক্ষে, বিডিআর হত্যাকাণ্ডের পক্ষে সম্মতি উৎপাদন করবেন? সেটা রাষ্ট্র সরকারের বিরুদ্ধে সমালোচনাকে এক জিনিস। আচ্ছা, এই সমালোচনাগুলো তো আমরা আওয়ামী লীগ আমলে দেখলাম না, কোথায় ছিল? আওয়ামী লীগ আমলে তো কথা বলতে পারিনি, এখন নতুন এক্স্যাক্টলি প্রশ্নটা হচ্ছে এটাই প্রশ্নটা হচ্ছে যে আপনি কিসের বিরুদ্ধে কথা বলছেন, কার বিরুদ্ধে আপনি কথা বলছেন? রাষ্ট্র সরকারের বিরুদ্ধে কথা বললে তো কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে যে আপনি ফ্যাসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করতেছেন, সম্মতি উৎপাদন করতেছেন এবং জেনারেলাইজ করতেছেন। আওয়ামী লীগ এবং বিএনপিকে আপনি একই কাতারে এনে দাঁড় করাচ্ছেন। যে বিএনপিকে আনিস আলমগীর বলেছেন, তো আপনি যেহেতু নামটা এনেছেন, আমি প্রথমবার নাম বলি না, আমি এখন বলছি। আনিস আলমগীর বলেছেন যেখানে রবি ভাই তাকে প্রচন্ড রকম ধরেন ওইখানে করেছে, মানে কি বলে, বিরোধিতা করেছে। আমি থাকলে হয়তো আরো খারাপ অবস্থা হইতো, কারণ আমি এই সমস্ত ক্ষেত্রে মেজাজ ধরে রাখতে পারি না। রবি ভাই যথেষ্ট মেজাজ দেখাইছিল। সে 24 সালে বিএনপিকে নির্বাচনে আসতে না দেওয়া এবং 26-এ আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া একই কাতারে ফেলতেছেন। আচ্ছা, যেখানে বিএনপি হচ্ছে একটা মজলুম দল। কিন্তু সাধারণ মানুষ যদি আওয়ামী লীগকে ভোট দিতে চায়, আমরা একটা জরিপে দেখেছি পত্রপত্রিকায় যে কিছু সংখ্যক মানুষ এখনো আওয়ামী লীগে ভোট দিতে চায়, সেক্ষেত্রে সেই মানুষগুলো তো বাংলাদেশেরই জনগণ, তাদেরকে আমরা কিভাবে উপেক্ষা করব? সাধারণ মানুষ ধরেন এরকম পত্রিকার জরিপের, সাধারণ মানুষ কি বলছে এটার মধ্যে আমি যাচ্ছি না, এটা জরিপের বলে না। জরিপ কি বলছে, জরিপ কত কায়দা করে করা হয়, কি ফ্রেমিং করে করা হয়, কি ধরনের প্রশ্ন সেট করলে কি ধরনের উত্তর আসে, এগুলো আমরা জানি। এই ব্যাখ্যা তো এখানে করার সুযোগ নেই। একটা জরিপে এরকম এসেছে যে 7% মানুষ নাকি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী চায়। তাহলে আপনি মানে গণহত্যা করে যে ধরেন ফাঁসির রায় পেয়েছে তাকে আপনি প্রধানমন্ত্রী বানাবেন? বানানো যায়। তাহলে হিটলারকেও প্রধানমন্ত্রী বানান, মুসলিনকেও প্রধানমন্ত্রী বানান, কোনো অসুবিধা নেই। কিন্তু পরিষ্কার হচ্ছে এই যে হাদির ঘটনার মধ্যে দিয়ে আমাদের সামনে যেটা আসলো, হাদির ঘটনার মধ্যে দিয়ে পরিষ্কার এসছে এটা যে এটা আওয়ামী লীগের লোকজন ইন্ডিয়ার সহায়তায় এইখানে আমাদের জন্য সিকিউরিটি থ্রেট তৈরি করছে। এবং আওয়ামী লীগ যে পরিষ্কারভাবে ইন্ডিয়ার এজেন্সি নিয়ে এখানে ফ্যাসিবাদ কায়েম করেছে এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, এটা আমাদের সামনে প্রায় পরিষ্কার। এখন আপনার যে শত্রু রাষ্ট্র, তার এজেন্সিকে আপনি এখানে রাজনীতি করার অধিকার দিবেন? তাহলে কি পাকিস্তানে আপনি ধরেন কোনো হিন্দুত্ববাদী রাজনীতি করতে দিবে? কিংবা ইন্ডিয়াতে কোনো পাকিস্তানপন্থী দলকে রাজনীতি করতে দিবে? কিংবা আমেরিকাতে কোনো রুশপন্থী দলকে রাজনীতি করতে দিবে? কিংবা রাশিয়াতে কোনো আমেরিকাপন্থী দলকে রাজনীতি করতে দিবে? তাহলে আপনি দেন আওয়ামী লীগকে ভারতপন্থী দলকে রাজনীতি করতে, যে প্রকাশ্যে ভারতের পক্ষে অবস্থান নিছে এবং প্রকাশ্যে আমাদের এখানকার স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে। সেইখানে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর উপরে হত্যাকাণ্ড চালিয়েছে, আমাদের 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। এইখানে ইন্ডিয়া আমাদের উপরে যে যা করেছে এইগুলো নিয়ে ধরেন বলতে গেলে ধরেন দিন পার হয়ে যাবে। তো এই জায়গাটা এইটাকে আপনি ধরেন গণতন্ত্র বলবেন? এটা আওয়ামী লীগ রাজনৈতিক দল এগুলো বলবেন? তার মানে ব্যাপারটা হচ্ছে যে যেই যুক্তি ব্যবহার করে আপনি মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র, রাজনৈতিক দল এগুলো বলতেছেন, এই যুক্তি কোনোটাই আওয়ামী লীগের ক্ষেত্রে খাটে না। প্রথম কথা, আপনাকে এখানে আওয়ামী লীগকে কথা আপনি বলছিলেন সেই জায়গাটাতে তাহলে একটু আলাপ করি। আমরা একটু আমাদের আরেকজন সাথে আছেন, আমরা তার কাছে যেতে চাই। এই যে আইন শৃঙ্খলার যে অবস্থা আমরা দেখছি, একটা লম্বা সময় ধরে আইন শৃঙ্খলার অবনতি তো আমরা দেখছি।
নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলার অবনতি মানে আরও হতে পারে কিনা এরকম একটা শঙ্কাও মানুষ করছে, কেউ কেউ বলছে হবেও সেটা। আজকে সিইসি প্রধান একজন বক্তব্য দিলেন, বললেন যে এই রকম এই হাদির যে গুলির ঘটনা সেটা বিচ্ছিন্ন ঘটনা, একই সাথে তিনি বললেন এটা আগেও হয়েছে, হতেই পারবে। সেক্ষেত্রে মানে এই যে এই বক্তব্যগুলো যখন আসলে সরকারের অথবা দায়িত্বশীল ব্যক্তি পর্যায় থেকে আসে, এইটার ব্যাখ্যা কি হতে পারে? ধন্যবাদ। প্রথমত আমি বলি যে আমি এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। মানে একটা এই সময়ে একটা মানে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাটা যে খুব ভালো না, এটা আমরা সবাই জানি। এবং হাদির ঘটনা কিংবা অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা, এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলাটা আসলে এক ধরনের দায়িত্বহীনতা। আমরা নির্বাচন কমিশনের প্রধানের কাছে এরকম দায়িত্বহীন বক্তব্য আশা করি না। এটা প্রথমত নির্বাচন কমিশনের এখন যেহেতু তারা নির্বাচনের স্কেডিউল ঘোষণা করেছেন, তাহলে তাদের আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে একটা নিয়ন্ত্রণ নেওয়া উচিত। সরকারের সঙ্গে তারা আলোচনা করে এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে ঠিকঠাক করার জন্য, মানে ভোটাররা যাতে ভীতিমুক্তভাবে ভোট দিতে আসতে পারেন, প্রার্থীরা যাতে নিরাপদে প্রচার চালাতে পারেন, তার জন্য পরিবেশ সৃষ্টি করাটা তাদের দায়িত্ব। এবং সেখানে একটা অ্যালার্মিং সাইন হিসাবে আসলে এই ঘটনাটাকে নেওয়া, এটাই ছিল আসলে স্বাভাবিক। এবং এইখান থেকে যদি ওইটা না নেন তিনি, তাহলে আসলে এটা খুব বড় ধরনের আমরা ভুল বার্তা দেশবাসীর কাছে যায় বলে মনে হয়। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আরো একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক সঙ্গেই থাকুন, আবারও ফিরছি আমাদের এই আলোচনায় একটু পরেই। আরো একবার আমন্ত্রণ দর্শক, আপনারা দেখছেন মধুমতি ব্যাগ পিএলসি নতুন বাংলাদেশ। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। একই সঙ্গে আমাদের সঙ্গে অতিথিরা তো আছেনই। কথা বলছিলাম শেখ রবিউল আলম, আপনাদের সাথে বিরতিতে যাবার আগে আসলে নিরাপত্তা সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা। এই যে আজকে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের মানে ঢাকায় যে মার্কিন দূতাবাস আছে, সেখানে একটা নিরাপত্তা বিষয়ে একটা ভ্রমণ সতর্কতার সাথে একটা নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। এই পুরো বিষয়টাকে আসলে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা সতর্কতা, সেটা আমাদের জন্য কোনো শঙ্কার কারণ কিনা, এটা কি আমি মনে করছি না। কারণ হচ্ছে এরকম সতর্কতা মার্কিন যুক্তরাষ্ট্রের আগেও করেছে, অতীতেও করেছে। এটা তারা করে, এটা তাদের নাগরিকদের নিরাপত্তার জন্য দায়িত্বের অংশ থেকে করে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি প্রয়োজন, তবে এখনো ওই পর্যায়ে চায়নি যে নির্বাচন বা ভোটাররা যে ভোট দিতে চায়, রাজনৈতিক দলগুলি অংশ নিতে চায়, তাতে এখনো বড় চ্যালেঞ্জ হবে এরকম পরিস্থিতি চায়নি। তবে উন্নতি আরও দরকার। কিছু সংখ্যা মানুষের মধ্যে আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে, সেইগুলি থেকে উত্তরণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আরও বেশি নজর দিতে হবে, আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, আরও বেশি জোরালো ভূমিকা রাখার প্রয়োজন আছে। আমি একটা কথা আপনার ওখানে বলতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন কিছু মানুষ জরিপে এসেছে আওয়ামী লীগকে ভোট দিতে চায়। কিছু মানুষ, মনে রাখা দরকার, মানুষ ভোট দেবে রাজনৈতিক দলকে, কোনো ফ্যাসিবাদী শক্তিকে না। রাইট? এখন ধরেন যদি আপনি এভাবে বলেন, কেউ যদি ফ্যাসিবাদী শক্তিকে ভোট দিতে চায় আর রাষ্ট্র সে সুযোগ দিতে পারে না, ফ্যাসিবাদী শক্তিকে যারা ভোট দিতে চায় তারা ফ্যাসিবাদীর দোষর, সেটা তার রাজনৈতিক অধিকার না আমরা মনে করব। এবং জনগণ কোনো ফ্যাসিবাদী শক্তিকে ভোট দেওয়ার অবাধ সুযোগ দিতে পারে না। কোনো গোষ্ঠীগতভাবে যদি 2-4-5% লোক সেটাতে আসক্ত থাকে, তাদের সে চাহিদা থাকে, তাহলে আমরা মনে করব তারা ফ্যাসিবাদের সহযোগী। মনে রাখা দরকার, অনেকগুলো রাজনৈতিক অপশন এখানে আছে, অনেক ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে। জনগণকে তার মধ্যে থেকে সবচেয়ে বেশি পছন্দের রাজনৈতিক দল এবং সবচেয়ে বেশি পছন্দের জনপ্রতিনিধিকে বেছে নিতে হবে। সেটাই গণতান্ত্রিক অধিকার, সেটা রাজনৈতিক অধিকার, সেখানে মনোযোগী হতে হবে। যেমন ধরেন আপনি অ্যাডিকশন আছে, অনেক জনগণের অ্যাডিকশন আছে, তারা আসক্তি আছে নিষিদ্ধ বস্তুতে। এখন রাষ্ট্র কি বাধ্য তাকে ওই নিষিদ্ধ বস্তু সাপ্লাই দেওয়ার বা আপনার যোগান দেওয়ার? বাধ্য কি রাষ্ট্র? নাকি নিষিদ্ধ জিনিস নিষিদ্ধই থাকবে? আপনার আসক্তি যাই থাকুক না কেন, রাষ্ট্র অবাধ করবে না, এটাই হচ্ছে নিয়ম। কারণ রাষ্ট্র কাজ করে বৃহত্তর জনগণের স্বার্থে এবং দেশের সামগ্রিক স্বার্থে। মনে রাখা দরকার, ফ্যাসিবাদী কখনো ভোটের দেওয়ার উপযুক্ত শক্তি হতে পারে না। যারা এই চিন্তা করছেন তারা গণতান্ত্রিক শক্তির পথে ফিরে আসেন। আর সেটা না হলে রাষ্ট্র থেকে আপনি নিবৃত্ত রাখতে পারেন, কিন্তু এই চাহিদাটা প্রকাশ করা এক ধরনের দৃষ্টতা।
ধন্যবাদ আপনাকে। ফরিদুল হক, একটু আপনার কাছে জানতে চাই, এই যে খুলনা থেকে আপনি নির্বাচন করতে চান, খুলনার আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন একটু যদি আমাদেরকে বলতেন। সেখানে মানে ভোটের আগের যে আমেজ, সেই আমেজ আছে নাকি ভয় ভীতি অথবা অরাজকতা এইসবের কিছু আশঙ্কা করছেন? ভয় ভীতি অরাজকতা ওই অর্থে নেই, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা দুর্বলতা আছে। খুলনা এমনিতে আগে থেকে একটা ধরেন সন্ত্রাস কবলিত এলাকা, এবং এইবার যেটা হয়েছে যে এটা তো সারা দেশের মানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে সরকারের একটা ব্যাপক মাত্রার ব্যর্থতা আছে। তো এই ব্যর্থতার যে মানে প্রতিফলন কিংবা ব্যর্থতার খুলনাতেও আছে, তো এটা খুব স্বাভাবিক। তবে ভোটের জন্য ধরেন এক ধরনের উৎসাহ উদ্দীপনতা আছে, কারণ বাংলাদেশ একটা নতুন দিকে যেতে চায়। একটু সংযুক্ত প্রশ্ন করতে চাই আপনাকে, বলছিলেন সরকারের ব্যর্থতা আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, তাহলে এই 1.5 বছরে আসলে সরকার সামগ্রিকভাবে পুরো মানুষের ভালোবাসা নিয়েই তো এই সরকার গঠিত। এই সরকারকে দিয়েই যদি এখনই আমরা বলি যে ব্যর্থতা আছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামাল দেওয়ার, এই সরকার দিয়ে ইলেকশনের পরিস্থিতি সামাল দেওয়ার মতো মানে কোনো ভয় বা এটা আসলে একটু ব্যাখ্যা করা দরকার, অত সময় আমি পাবো না। আমি আরেকটা জায়গা থেকে বলি, তাহলে কিছুটা ধরেন এটা কভার করবে। সেটা হচ্ছে যে সিইসির আজকের যে বক্তব্যটা, হাদির ঘটনাটাকে বিচ্ছিন্ন বলার চেষ্টা করা এবং কিছুটা, এবং উনি একেবারে প্রকাশ্য হেসে দেওয়া, এই যে ব্যাপারটা, এইটাতে আসলে বোঝা যাচ্ছে যে সরকার এখন তো ধরেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সিইসির কাছেই প্রধান ধরেন দায়িত্ব। তো সে আসলে কি আচরণটা করেছে, এটা খুবই নিন্দনীয় আচরণ, যেটা রুবেল ভাই অলরেডি বলেছে। এবং আমি মনে করি এরপরে আজকের দিনের পরে উনি নৈতিকভাবে ওনার এই পদে থাকার নৈতিক অধিকার উনি হারিয়েছেন। ধন্যবাদ। তো এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমি একটু জাস্ট আজকের ইস্যুতে একটা 30 সেকেন্ড একটু বলবো, যে ধরেন হাদির উপরে হত্যা চেষ্টার ঘটনার পরে আমরা দেখেছি যে আওয়ামী লীগের দোসররা কিভাবে ফেসবুক এবং অন্য অন্য জায়গাতে উল্লাস প্রকাশ করেছে। এই উল্লাসটি আমরা কোথাও কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে কিন্তু স্টোরি হতে দেখিনি। কিন্তু এই ধরনের একজন সম্মতি উৎপাদনকারীকে অন্য একটা মামলায় গ্রেফতার হওয়ার পরে আজকে আমাদেরকে এখানে বাকস্বাধীনতা নিয়ে কথা বলতে হচ্ছে, যেটা আমাদের জন্য খুব দুঃখজনক। ধন্যবাদ আপনাকে। একটু আবুল হাসান রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, পুরো বিষয় নিয়ে খুব সংক্ষেপে একটু বলবো, পুরো বিষয় নিয়ে নির্বাচনের জন্য বাংলাদেশ কতখানি প্রস্তুত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি মনে করি যে বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুতির এখনো ঘাটতি আছে, তবে প্রস্তুত হতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশে আসলে সামনে নির্বাচন ছাড়া এখানে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা ছাড়া অন্য কোনো গন্তব্যে বাংলাদেশ গেলে বাংলাদেশের জন্য এটা বড় বিপদের কারণ হবে। ফলে নির্বাচনের পরিবেশ আনার জন্য এখানে দরকার হলে এখানে সরকার সমস্ত রাজনৈতিক দল এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে একটা কমিটি করতে পারে, যেটা নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ কমিটি, এবং সেখানে নিয়মিতভাবে অভিযোগ যদি আসে সেই অভিযোগ যাতে নিষ্পত্তি হয় এবং একটা নির্বাচনের পরিবেশ যাতে তৈরি হয়, এটা ভয়মুক্তভাবে অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশ মধুমতি ব্যাংক পিএলসি প্রেজেন্স। আজকে এখানে বিদায় নিতে হচ্ছে, আগামীকাল নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবার জন্য হাজির হয়ে থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।